বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে আপনাদের চাওয়া কিছু আইটেমের অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। তো যে কথাটা আমার না বললে নয় সেটা হলো যে আমি তো আসলে আপনাদেরকে যে অ্যানালিসিসগুলো দেই সেই অ্যানালিসিসগুলো ভ্যালিড থাকে, ভ্যালিড আছে এই অবস্থায়ও আপনারা আবারও এই কী বলবো রিভিউ বা কি আপডেট চান। হ্যাঁ, আপডেট চাইতে পারেন যদি বড় কোনো চেঞ্জ আসে, বড় কোনো কারেকশান হয় যেটা আনএক্সপেক্টেড লাইনচ্যুত হয়, সেরকম ক্ষেত্রে অবশ্যই চাইবেন। সেই ক্ষেত্রে দেরি হচ্ছে আবার ভালো করতেছে, বেশ ভালো করতেছে, টার্গেটের কাছে আসছে, এরকম ক্ষেত্রে আসলে আপডেট চাইলে ভালো। তো দেখা যায় কি অনেকগুলো শেয়ার সম্পূর্ণ রোড ক্লিন অবস্থায় আছে বা ওকে আছে, অ্যানালিসিস ওকে হওয়ার পথে আছে, ওকে হবে। অ্যানালিসিসগুলো তো ওকে হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রায় সবগুলো ইন্স্যুরেন্সেরই অ্যানালিসিস ওকে হচ্ছে, ওকে হতে যাচ্ছে। এই ইন্স্যুরেন্স নিয়ে তো আমি অনেক আগে থেকে আপনাদের সাথে ছিলাম বলছি। তো সেই হিসেবে সেজন্য আপনারা অপ্রয়োজনীয় ক্ষেত্রেও দেখা যায় আমার কাছে আপডেট চান। যাই হোক, ওই নিজেদের বিনিয়োগ এই জন্য হয়তোবা জানতে ইচ্ছে করে, সবারই ইচ্ছা করবে, এটা স্বাভাবিক। তো আপনারা নিজেরা একটা যদি অ্যাপস না রাখেন নিজেদের সাথে, অ্যাপস রেখে যদি পজিশনটা না দেখেন, অ্যাপসের তো কোনো খরচ নাই। হ্যাঁ, এভাবে যদি না দেখেন ক্যান্ডেল কী অবস্থা, কতটুকু নামছে, কোন রেটে আছে, এগুলো আস্তে আস্তে অবশ্যই দেখবেন আশা করি। এবং এটা আমার পরামর্শ। হ্যাঁ, এগুলো করতে হবে তো আপনাদেরকে। আপনি বিনিয়োগ করছেন লক্ষ লক্ষ টাকা, হ্যাঁ, আপনারা লক্ষ লক্ষ টাকা একদিনে লসও করেন, কিন্তু আবার টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চান না শিখেন সমস্যা নেই, আপনি অ্যাপস রাখেন। অ্যাপস রেখে আপনারা দেখার চেষ্টা করেন যে আপনার শেয়ারটা কোন পজিশনে আছে। এখন আসেন এখন আর কথা না বলি। এই যেমন ধরেন, যে জন্য বলছি কথাটা, আমি দেখতে পাচ্ছি রূপালী লাইফ, রূপালী ইন্স্যুরেন্সের এখন আমি অ্যানালিসিস দিচ্ছি। যারা রূপালী ইন্স্যুরেন্স জন্য রিকোয়েস্ট করছেন এবং রূপালী ইন্স্যুরেন্স নিয়ে অপেক্ষা করতেছেন, তাদের জন্যই এই অ্যানালিসিস এখন যেটা দিচ্ছি সেটা। তো আসেন আমরা একটু আপডেট দেখি রূপালী ইন্স্যুরেন্সের আমি অ্যানালিসিস দিয়েছি। অ্যানালিসিস অনুযায়ী রূপালী ইন্স্যুরেন্স আগাচ্ছে। দেখেন, রূপালী ইন্স্যুরেন্সটা একটা রেজিস্ট্যান্সে আসে, সে থামছে। এই যে এই রেজিস্ট্যান্সে এসে থামছে, সেটা কত? একদম কম লেভেলে 28 টাকা। এক এক শেয়ারের এক এক টাইম লেভেল, এক এক টার্গেট লেভেল, এক এক পার্সেন্টেজ লেভেল। তো যার সেটা দেখেন, একটা টার্গেট মিট করে, ওই বি পয়েন্টটা মিট করে সেই কারেকশানে আসে। এখানে আর তেমন কোনো সমস্যা নাই রূপালী ইন্স্যুরেন্সে। হ্যাঁ, রূপালী ইন্স্যুরেন্সে আর তেমন কোনো সমস্যা নেই, কারেকশান শেষ হয়ে যাবে। দেখেন, সে এই যে কারেকশানে গেছে, কত দারুণভাবে কারেকশান শেষ করতেছে। দেখেন, সে প্রাইস ছাড়তেছেই না, সে এখানে উঠছে, এগুলো উঠে নেমে গেছে 29.50। এটাও একটা রেজিস্ট্যান্স লেভেলের মতো। এই যদি আমি রেড ক্যান্ডেল থেকে ধরলে এটা একটা রেজিস্ট্যান্স নেমে গেছে, কিন্তু দেখেন এই 27-এর নিচে আসতেছে না, কত স্ট্রং পজিশন নিয়ে আসে। কিন্তু এটার জন্য তাই অ্যাফ্রাইড অফ হওয়ার কারণ নাই, কোনো সমস্যা নাই। রূপালী ইন্স্যুরেন্স উঠে আসবে এবং উঠে আসতেছে, আশা করি বুঝতে পেরেছেন। এবং রূপালী ইন্স্যুরেন্স কারেকশান হয়তো আর 2 দিন হইতে পারে, আর নাহলে একদিনও আর নাও হইতে পারে। এই ব্যাপারটা হলো এমন রূপালী ইন্স্যুরেন্সের। তো এটাই হলো আপডেট মোটামুটি। আর একটু দেখাই দিই রূপালী ইন্স্যুরেন্সের টার্গেট কত। আচ্ছা, আমি এখান থেকে দেখাই 39 থেকে এই রূপালী ইন্স্যুরেন্সের একটা টার্গেট হচ্ছে, দেখেন, 40 টাকা। এখন কত? 27 টাকা। কত দারুণ একটা টার্গেট। হ্যাঁ, তো এখানে সে তো যাবে, সে আরও যাবে, সেটাও একটু দেখাই দিই এই সুযোগে। সেটা হলো এটা হলো তার আরেকটা টার্গেট, এই 61.6। এইটা হচ্ছে রূপালী ইন্স্যুরেন্সের 50 টাকা বা 51 টাকা বা 52 টাকা, এই লেভেলটা। তো এগুলো রূপালী ইন্স্যুরেন্সের লং টার্ম টার্গেট না। রূপালী ইন্স্যুরেন্সের আলাদা লং টার্ম টার্গেট আছে, সেটা থাকবে, সেটা পরে বলবো, পরে দিব, এখন দিচ্ছি না। এখন শর্ট টার্ম বা মিড টার্মগুলো দিচ্ছি। তার মধ্যে এইটা হলো 51 টাকা লেভেলের রূপালী ইন্স্যুরেন্স। আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর একটা রেজিস্ট্যান্স আছে কোথায়? এই যে ক্লাসিক সিহর্স প্যাটার্নের 39 টাকা লেভেলে। আগে 40 টাকা যাক, তারপরে রূপালী ইন্স্যুরেন্স চেষ্টা করবে 51 টাকা বা 52 টাকা লেভেলে যেতে, কিন্তু 40 পর্যন্ত আগে যাওয়াটা অনেক ভাইটাল, এটা মাথায় রাখবেন। এটা হলো রূপালী ইন্স্যুরেন্সের আপডেট। আর একটু ইচিমুকু দিয়ে দেখে দিই, ইচিমুকু দিয়ে না দেখলে
ওকে হবে না অ্যানালিসিস, এইটুকুতে অনেকটা ওকে আছে, আবার টান হবে রূপালী ইন্স্যুরেন্সের। ইন্স্যুরেন্স মুভ করার সাথে সাথে রূপালীও আগাবে যার যার প্যাটার্নে, যার যার পজিশন থেকে, যার যার নেসেসারি গেইন টার্গেট থেকে, পার্সেন্টেজ গেইন থেকে। একটা শেয়ার বাড়ে, প্রতিটা শেয়ার বাড়ে পার্সেন্টেজ হিসাবে, এটা মনে রাখবেন। তো রূপালী ইন্স্যুরেন্স উইকলিতেও অনেকটা ওকে হয়ে গেছে, সব মিলিয়ে ভালো আছে। 2-1 দিন দেরি করতে পারে, তারপরে রূপালী ইন্স্যুরেন্স মুভ করবে, কারণ একটা টার্গেট মিট করছে, সেটা কত, বি পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন দেখেন, ইস্টার্ন ইন্স্যুরেন্সের এত অ্যানালিসিস দিছি, কিন্তু এখন আবার ইস্টার্ন ইন্স্যুরেন্সের অ্যানালিসিস চাচ্ছে এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স অ্যানালিসিস লাগবে। আসেন এখন ইস্টার্ন ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। ইস্টার্ন ইন্স্যুরেন্স সম্পূর্ণ বুলিশ, আপিস। ইস্টার্ন ইন্স্যুরেন্স আপিস, কিন্তু একটু স্লো কেন স্লো? তার প্রয়োজনে তাকে ম্যানেজ করে উঠতে হয়, তাকে চাইলে সে উঠতে পারবে না, তাকে সব কিছুকে নিয়ে সাথে নিয়ে উঠতে হবে। এই জন্য একটু কম ফাস্ট, সামনে অনেক ভালো করবে ইস্টার্ন ইন্স্যুরেন্স আশা করি। তবুও আমি একটু দেখি অন্যান্য সাইটগুলো কেমন আছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের, যেহেতু একটা আপডেট, সুতরাং আপডেটটাই দেওয়ার চেষ্টা করি। দেখেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের যে প্রবলেমটা ছিল, দেখেন আপনাদেরকে সাথে আমি শেয়ার করি, সব মোটামুটিভাবে ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন এই যে ফিউচার ক্লাউডে ইস্টার্ন ইন্স্যুরেন্সের পজিশনটা দেখেন, এই প্রায় কমায় নিয়ে আসছে যে স্প্রেডটা ছিল। তার মানে কি বুঝতেছেন, এই যে কমায় আনছে ক্লাউড, মানে কি মুভিং অ্যাভারেজের অ্যাডজাস্টমেন্ট অনেকটা করে ফেলছে। যেটা সিনকয় স্পেন এ এবং সিনকয় স্পেন বি, এটা এরকম ছড়ানো ছিল, এখন নিয়ে আসছে এই লেভেলে। তো এটা মুভিং অ্যাভারেজের অ্যাডজাস্টমেন্টকে নিয়ে আসছে সিনকয় স্পেন এ, সিনকয় স্পেন বি, যেটা 26 ডেজ এবং 52 ডেজের মুভিং অ্যাভারেজ। তো এইভাবে যদি মুভিং অ্যাভারেজকে ওকে করে ফেলে, তাহলে কি তার আর সমস্যা থাকবে, প্রবলেম থাকবে, বাধা থাকবে না? আশা করি বুঝতে পেরেছেন। আর ইস্টার্ন ইন্স্যুরেন্সের ডেইলিতে সে স্লো থাকতেছে, যেটা আমি বললাম, এটা প্রয়োজনীয় স্লো থাকা, আর একটু কমতেও পারে আরেক দিন যদি নেক্সট ডে কারেকশান হয়। নেক্সট ডে কারেকশানের সম্ভাবনা একটা থাকতে পারে ইন্স্যুরেন্সে, সুতরাং এখানে আসতে পারে। তাই বলে এটার জন্য ঘাবড়ানোর কারণ নাই, এগুলো কোনো সমস্যার কারণ হবে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কারেকশানে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা যদি প্যানিক হয়ে পড়েন বা ভয় পান, বারবার আমার কাছে যদি রিভিউ চান, প্রয়োজন নাই রিভিউ চাওয়ার, আমি এটাই বলতে চাচ্ছি। আপনারা দেখতেছেন যে এই অ্যানালিসিসগুলো ওকে হয় কি না, ওকে হয় না। যদি দেখেন যে অ্যানালিসিস ওকে হয়, তাহলে আপনারা তো চুপচাপ বসে থাকবেন টার্গেটে যাওয়া পর্যন্ত, এটাই তো সিস্টেম। যাই হোক, আপডেট দেওয়া যায়, চাইলে অনেকেরই দিতে হয়, কারণ আপডেটের যখন প্রয়োজন হয় তখন দিতে হয়, এই আর কি। আমি ওই প্রয়োজন যখন হয় তখন দিতে চাচ্ছি, এটা আর কি মূল কথা। আমি তো প্রয়োজন হলে আপনারা বলতে হয় না, আমি এমনিই দিই। হ্যাঁ, কয়েকদিন আগে প্যারামাউন্ট দিলাম, অনেকগুলো শেয়ারেরই তো দিলাম। এই যে দেখেন, এখন ইস্টার্নের টার্গেট এক্সটেন্ডেড হয়ে গেছে। ইস্টার্নের টার্গেট এখন দেখেন ওই টপকে টাচ করছে, এবং সেটা হচ্ছে এই লেভেলটা। ইস্টার্ন এখন 81 লেভেলে বা 80 লেভেলের টার্গেট ইস্টার্নের। এই টার্গেট আছে, এই রেজিস্ট্যান্স আছে 76 লেভেল, এটা ভ্যালিড আছে, বাট আর একটু এক্সটেন্ডেড হয়ে গেছে। এইটাই নিয়ম, টেকনিক্যাল অ্যানালিসিসে ফিবোনাসিতে চেঞ্জ আসবে, প্রাইস অ্যাকশান চেঞ্জ হলে, টপ পজিশান চেঞ্জ হলে চেঞ্জ আসবে। সুতরাং ইস্টার্ন ইন্স্যুরেন্সের এখন নতুন রেজিস্ট্যান্স হচ্ছে 76 এবং 81, এই দুইটা লেভেল। তো এই ইস্টার্ন ইন্স্যুরেন্সকে আমরা আবার এভাবে দেখা দিতে পারি, ও যেটা আগে দেখাইছিলাম সেটা আবারও দেখা দিচ্ছি আপনাদের জন্য। ক্লাসিক সি হর্স প্যাটার্ন, এই যে মুভমেন্টটা হচ্ছে, এটা বেসড অন দিস প্যাটার্ন, এই প্যাটার্নকেই বেস করে এই শেয়ারটা আগাচ্ছে এইভাবে, এই অন্তত এখানে যাবে। এরপরও ইস্টার্নের টার্গেট থাকবে, আগে এইটা শেষ হোক, এটা তো 80-81, এরপরও ইস্টার্নের টার্গেট থাকবে। ইস্টার্ন আসলে কিছু জায়গায় এখনও ইস্টার্ন কনসলিডেশনটা সম্পূর্ণ শেষ করতে পারে নাই, এই কারণে ইস্টার্ন এখনও ক্রেজি হয়ে উঠে আসতে পারতেছে না। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলেও কোনো সমস্যা নাই, চার্ট দেখেন, টার্গেট দেখেন, এগুলো দেখলেই হবে। এর বাইরে আর তেমন কিছু না বুঝলেও চলবে, এগুলো একটু অ্যানালিটিক্যাল ভাষা, এই আর কি। তারপরে আসেন রূপালী, ইস্টার্ন, তারপরে কর্ণফুলিটাও বলে দিই আর কি আছে। হ্যাঁ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের একটা সমস্যার কথা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে কর্ণফুলি 40-45 গেলে এরপরে হয়তো
সে যেতে পারবে না। 40 গেলে তার বাধা আছে, বাধা থাকবে। আমি খুব সম্ভবত টেকনিক্যাল কারণেই আবার সেখান থেকে সরে আসতে পারি, আমার কাছে সেরকম মনে হচ্ছে। যদি সেরকম মনে হয় কর্ণফুলির টার্গেট লং, হ্যাঁ সেটা আমার মনে হচ্ছে কর্ণফুলি কাভার করে ফেলতেছে। যেহেতু এখন ইন্স্যুরেন্সের মৌসুম, তো ইন্স্যুরেন্সের মৌসুমে তো ইন্স্যুরেন্সই বাড়বে, সুতরাং আমি কর্ণফুলিটা দিব। এরপরে আরেকবার যদি সুযোগ হয় ইআইএলটার একটা আপডেট দেখব, কারণ আগের আপডেটে অনুযায়ী ইআইএল এতদিন স্লো ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এখন সেটাতে চেঞ্জ আসছে কি না দেখার একটা ব্যাপার আছে। কারণ আমি তো চেষ্টা করি আপনাদেরকে, যাতে আপনারা আমার মাধ্যমে বা আমার কারণে আপনাদের মানে আমার ইচ্ছাকৃত ভুলে আপনাদের যাতে 1 টাকা লস না হয়, আমার ইচ্ছাকৃত ভুলে আপনাদের যাতে 1 টাকা লস না হয়, আমি সেটার ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করি এবং করব। এখন আসেন আমরা একটু দেখি এই কর্ণফুলির অবস্থা। কর্ণফুলির আমি আজকে একটা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব, যে এই প্রবলেমটার কথা বলছি সেটা সলভ হয়েছে কি না, জাস্ট বা সলভ হইতেছে কি না। হ্যাঁ মাশাআল্লাহ, কর্ণফুলি দেখেন এভাবে টেকনিক্যাল অ্যানালিসিস ওকে হয় সময়ের সাথে, মুভমেন্টের সাথে, প্রাইস অ্যাকশনের সাথে। কর্ণফুলি এখনও একটু স্লো আছে, স্লো থাকতেছে। কর্ণফুলি যখন স্লো পার হয়ে যাবে, কর্ণফুলি এবার নতুন টার্গেটে যাবে, সে টার্গেটটা আমি দেখাবো। এখন কর্ণফুলির অ্যানালিসিস হয়ে যাবে ভিন্ন। হ্যাঁ আগের অ্যানালিসিস দিছি একরকম, এখন কর্ণফুলির অ্যানালিসিস হবে ভিন্ন। আমি একটু দেওয়ার চেষ্টা করি আজকে কর্ণফুলির অ্যানালিসিসটা। কর্ণফুলি উঠে আসতেছে, কর্ণফুলি একটু সময় নিবে আপনারা বুঝে রাখেন। আমার বেসিক্যালি আসলে ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা ওকে, এটা তো আপনারা বুঝতে পারতেছেন আল্লাহর রহমতে। তো যদি ইন্স্যুরেন্সের অ্যানালিসিস ওকে হয় তা আপনারা অপেক্ষা করবেন ইন্স্যুরেন্সের জন্য। আপনারা একটা ইয়ে হলে আরেকটা ইয়ে হলে আপনারা অস্থির হবেন না, আমার কথা হচ্ছে এইটা। কারণ কারেকশান তো হবেই, কারেকশান তো হয় প্রয়োজনে, এই আর কি। এখন দেখেন কর্ণফুলির অ্যানালিসিস দিতে গিয়ে আমি এখন আপনাদেরকে একটা নতুন অ্যানালিসিস দিচ্ছি। কর্ণফুলির আমার আগের অ্যানালিসিসটাকে ইনভ্যালিড করে আমি একটা নতুন অ্যানালিসিস দিচ্ছি। কর্ণফুলির প্রবলেমটা কর্ণফুলি সলভ করে ফেলছে, মনে রাখবেন এই কথাটা। কর্ণফুলির প্রবলেম যেটা ছিল, যেটার জন্য আমি বলছি যে কর্ণফুলি 40 বা 45 এর বেশি যেতে পারবে না, সেটাকে সে দূর করে ফেলছে, প্রবলেমটা সলভ হয়ে গেছে। সময়, প্রাইস, মুভিং অ্যাভারেজ এবং মোমেন্টাম দিয়ে অনেকটুকু কাভার করছে, কিন্তু কাভার করলেও কর্ণফুলি ফুল সুইং, ফুল স্পিডে মুভমেন্ট দিতে এখনও ইন্ডিকেটর পুরোপুরি ওকে হয়নি। কাভার করছে ঠিক আছে, একটু সময় লাগতেছে, একটু কনসলিডেশনের ব্যাপার আছে। সেই কারণেই কর্ণফুলি এখন দেখেন যে আপনারা মন মতো আগাচ্ছে না। কর্ণফুলি তো এখন 42 টাকার শেয়ার বা 45 টাকার শেয়ার। দেখেন আমার কথার বা আমার অ্যানালিসিসের মিল পান কিনা দেখেন। বর্তমান প্রাইস লেভেলে কর্ণফুলির যে ইনকাম, কর্ণফুলির আগের যে মুভমেন্ট, সেগুলো অনুযায়ী কর্ণফুলি এখন 40+ টাকার শেয়ার, কিন্তু কর্ণফুলি এখনও পারে না যেতে, তার টেকনিক্যাল বাধার জন্য। তাহলে কর্ণফুলির নতুন অ্যানালিসিস আমি আপনাদেরকে কী দেখাবো জানেন? এখন একটা রেজিস্ট্যান্সও দেখাছিলাম যেখানে ওইটা ঠিক থাকবে। ওইটা কত? এটা তো ঠিক আছে। এটা কত? হ্যাঁ এটা কত? 45। এই 45 এটা ওকে আছে। এবং কর্ণফুলির আরেকটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি আমি এখন 60। এটা লং টার্মে 60 এখন, আর শর্ট টার্মে 45। এই দুইটা অ্যানালিসিস নিয়েই থাকেন কর্ণফুলির। তবে কর্ণফুলির 45 যেতেই কেন কর্ণফুলি একটু স্লো, ওই যে বলছিলাম আপনাদেরকে একটু সমস্যা আছে, বেশি দূর এখনও যেতে পারার মতো না। সেটা হলো কারণ, সেটা ওভারকাম করার চেষ্টা করতেছে সে, এবং সেটা ওভারকাম করার জন্য দেখেন আপনারা কর্ণফুলি অল্প একটু জায়গায়, অল্প একটু প্রাইস লেভেলে কতগুলো ছোট ছোট ক্যান্ডেল করছে দেখেন, মাত্র 28 থেকে। টেকনিক্যাল অ্যানালিসিস এভাবেই বলতে হবে, এভাবেই দিতে জানতে হবে, তাহলে আপনি প্রপার বিষয়টা বুঝেন, এটা ক্লিয়ার হবে। এই যে দেখেন আপনি মার্চ মাস থেকে এই কর্ণফুলি মাত্র 28 থেকে 36 গেছে, তার মানে 8 টাকা গেছে অনেক কষ্ট করে। ওই যে টেকনিক্যালের প্রবলেম ছিল বলছি, ওই টেকনিক্যাল প্রবলেমের কারণে। কিন্তু আপনাদেরকে যারা নিউজ দিবে ওরা ওগুলো বলবে না, ওগুলো জানবে না, ওগুলো বুঝবে না। এই জন্যই হয়তো আপনার শেয়ারটাই দেরি হয়, আটটা শেয়ার ফার্স্ট যায়। বাট আপনার শেয়ারও টার্গেটে যাবে, আপনার শেয়ারও ওকে হবে যখন তার বাধা দূর হবে। এখন যে শেয়ারগুলো দেরি করতেছে সেগুলো তাদের বেসিক্যালি সেগুলো তাদের কনসলিডেশন শেষ করতেছে, এটা মনে রাখবেন।
কনসলিডেশন শেষ করতেছে, এরপরে তারা দৌড়াবে। আর আমরা যে খুব ভয় পাইতেছি ইন্স্যুরেন্সের 51-52, আল্লাহ রহমতে ইনশাআল্লাহ এই 51-52 নিয়ে ভয়ের কারণ নাই, এমনকি 58 নিয়েও আশা করি ভয়ের কারণ থাকবে না। আমি ইন্স্যুরেন্স সেক্টরে নতুন একটা ইন্ডিভিজুয়াল অনলি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটা অ্যানালিসিস দিব আবার, সেটা আপনারা দেখার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই কর্ণফুলীর একটা টার্গেট কিন্তু আছে আবার 41-40, যেটা আমি আগে দিছিলাম সেটা থাকলো, সাথে আমি আরেকটা যোগ করে দিলাম 45, আর এটা তো ক্রস করে ফেলছে। আর লং টার্মটা দেখা দিলাম যেটা 60 টাকা অ্যাজ পার ক্লাসিক সি হর্স প্যাটার্ন, এটাও ভ্যালিড থাকবে। আসলে বেসিক্যালি এই কর্ণফুলী শেয়ারটা ওইটার দিকেই যাচ্ছে এবং যাবে, কারণ এখন হচ্ছে ইন্স্যুরেন্সের মৌসুম। আশা করি বুঝতে পারছেন আপনারা। এই যে দেখেন এখানে যাওয়াটা কেন, কর্ণফুলীর কম্পালশান আছে, কর্ণফুলী কেন ফিল করতেছে, কেন যেতে চাচ্ছে, এখানে একটা রাউন্ডিং বটমও হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এই হলো অবস্থা। আপনাকে যত বেশি প্যাটার্ন, যত বেশি মেজারমেন্ট ওকে করে অ্যানালিসিস দেবেন, তত বেশি আপনার অ্যানালিসিসটা ওকে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, মানে নানাভাবে সেটা টেস্টেড থাকবে আর কি। সেরকম একটা এখন দেখালাম কর্ণফুলীকে, একটা টার্গেট বর্তমানে যেটা দেখাচ্ছি 45, এরপরে একটা টার্গেট আছে 53। এই 53 টার্গেটটা আপনারা একটু খেয়াল রাখবেন। সরি 53, এই যে এটা হলো কত 41 আর 45, এই দুইটাই হলো কর্ণফুলীর নেক্সট রেজিস্ট্যান্স, তারপরে 60-র দিকে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এই হলো আজকের মোটামুটি আপডেট। আর কোনটা দেওয়া যায়, আচ্ছা ওই যে ইয়েটা দিয়ে দিই, এটা দেওয়া হয় না। নিটোল ইন্স্যুরেন্স, নিটোল ইন্স্যুরেন্স দেখেন কি চমৎকারভাবে নিটোলের ব্যাপারে পজিটিভ বলছি, ভালো করবে বলছি, সব ঠিক আছে, সব করতেছে। এবং একটা রেজিস্ট্যান্স অলরেডি টাচ করে ক্রস করে আবার রিটেস্ট করছে নিটোল। এরপরে নিটোলের রেজিস্ট্যান্স দেখেন, এখানে একটা রেজিস্ট্যান্স ক্রস করে আবার রিটেস্ট করছে, এবং সে এখান থেকে এই 35 থেকে এখন কোথায় যাবে, সে 35 থেকে যাবে হলো, তার রেজিস্ট্যান্স হলো একটা নিটোলের নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 42 বা 43, মনে রাখবেন 42 বা 43 এটা। এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে এটা কত, এই 48 টাকা। এই 48ই সব না, আরও ইয়ে আছে। তবে এখানে একটু দেখা দিই ফিবোনাসি দিয়ে মিলতেছে কি না, কাছাকাছি গেছে, ঠিক আছে 46 আর 48, আপনি 48টাও রাখবেন, 46টাও রাখবেন। এই দুইটা হচ্ছে নিটোলের নেক্সট রেজিস্ট্যান্স, একটা কত 42, হ্যাঁ একটা 42 আর একটা হচ্ছে 48। দেখেন কী সুন্দরভাবে ইন্স্যুরেন্সগুলো আগায় যাচ্ছে। এটা 2 দিন আগে কেউ বিশ্বাস করছে, কেউ বলছে, কেউ স্বীকার করছে, কেউ বলতে পারছে, কেউ সাজেস্ট করতে পারছে, পারে নাই। পারবে কীভাবে, পারতে হলে তো ডিপে যেতে হবে। এই নিটোলের এখানে একটা রেজিস্ট্যান্স, তো এটা কত 42, আর একটা রেজিস্ট্যান্সের পরে আরেকটা টার্গেট আছে হলো এই 1.618, এটা এই লেভেলটা 56, এটা মাথায় রাখবেন। নিটোলের এটা পর্যন্ত সব টার্গেট আছে। তবে এখন নেক্সট টার্গেট হচ্ছে নিটোলের এই 42, এরপরে হলো 48। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালিসিস অফ নিটোল ইন্স্যুরেন্স। বেশি সমস্যা নাই, বুলিশলি উঠে আসতেছে। আমি একটু ইচিমুকু দিয়ে দেখব, তারপরে টোটাল অ্যানালিসিসটা শেষ করব। সুন্দরভাবে নিয়ম মেনে নিটোল উঠে আসতেছে, বড় কোনো বাধাই পড়ে নাই। এবং দেখেন একটা টার্গেট মিটও করছে, আবার একটু দাঁড়াইছে। কেন, মুভিং অ্যাভারেজের জন্য 2 দিনের জন্য দাঁড়াইছে, কালকে মনে হয় আর দাঁড়াবে না। এবং তানকেনসেন এবং কুজেনসেনকে ওকে করতেছে, এরপরে সে আরও সামনে যাবে। নিটোল অন্তত
47-48 যাওয়ার চেষ্টা করবে এবং আসলে ইন্স্যুরেন্সের নতুন অ্যানালিসিস দিব, সেটা অনুযায়ী ধরলে আসলে নিটল বেসিক্যালি 56 আসার চেষ্টা করবে। 56 কমপক্ষে, 56 কমপক্ষে না মানে 56 আসার চেষ্টা করবে নিটল, যখনই সম্ভব হয় বা যতটুকু পারে। 56 যদি নাও পারে সে অন্তত এই বি পয়েন্টে আসার চেষ্টা করবে, সেটা কত 47। আশা করি বুঝতে পেরেছেন নিটলের আপডেট। এখন আমি নিটলকে একটু অন্যভাবে দেখব, লং টার্ম দিয়ে দেখব, আপনাদেরকে নিটলের টার্গেটটাকে কনফার্ম করার চেষ্টা করতেছি, এই জন্য দেখব, দেখার পরে ফাইনালি সমাধান বলবো। আসলে দেখি কী অবস্থা হয় নিটলের। আমরা যদি এটাকে ধরি 74 বা 75, তাহলে নিটে এই যে দেখেন এই নিটলের টার্গেট হচ্ছে দেখেন 56ও মিলে গেছে প্রায়, 54, 55, 56, 54, এই হলো 55, এই হলো নিটলের এই টার্গেট বা রেজিস্ট্যান্স। বেসিক্যালি নিটল যাওয়ার চেষ্টা করবে হচ্ছে এই লেভেলে, এই লেভেলে নিটল যাওয়ার চেষ্টা করবে। আপনারা বুঝে নেবেন, আমি আর ডিটেল কিছু বলবো না, যাবে কি যাবে না মার্কেট জানে, আমি অ্যানালিটিক্যাল কথা বলতেছি। নিটল মিনিমাম এই 55, 56 এই লেভেলে যাওয়ার চেষ্টা করবে অ্যাজ পার ফিবোনাসি গোল্ডেন রেশিও ও 0.618, ঠিক যেরকম ইন্স্যুরেন্সও এই গোল্ডেন রেশিও লেভেলে যাওয়ার চেষ্টা করবে। আমরা এখন বি পয়েন্টের উপরে উঠে গেছি, খেয়াল করবেন কথাটা ভালোভাবে। আমি এখন আপনাদেরকে অ্যানালিসিস দিচ্ছি বি পয়েন্টের উপর থেকে। এই অ্যানালিসিসটা আমি চেঞ্জ করছি। এই চেঞ্জ করছি কেন? এটা হলো একটা টেকনিক্যাল নেসেসিটি। এই কারণে আমার অ্যাজাম্পশান, আমার ক্যাপাসিটি, আমার স্কিল দিয়ে আমি দেখতেছি আমার মতে ইন্স্যুরেন্স 0.618 লেভেলে গিয়ে থামবে। ইন্স্যুরেন্স সেক্টর যেরকম 0.68 লেভেলে গিয়ে থামবে, ঠিক সেরকম আইটেমগুলো সবগুলা যার যার মুভমেন্ট অনুযায়ী, যার যার প্ল্যান অনুযায়ী, যার যার প্রাইস অ্যাকশন অনুযায়ী, যার যার টাইম অনুযায়ী এই 0.618 লেভেল চেষ্টা করবে এবং এটাই বেস্ট রেজিস্ট্যান্স ফর দিস টাইম, বিকজ দ্য সেক্টর ইজ মুভিং আফটার 4 years। এই জন্য দেয়ার এইম ইজ টু গো মিনিমাম 50% প্লাস লেভেল অফ দ্য টার্গেট। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।